ঘুরে আসুন রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত 5টি স্থান থেকে। আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যের এমন এক ব্যক্তিত্ব যার চর্চা চলবে যুগ থেকে যুগান্তরে আর শতাব্দীর পর শতাব্দী ধরে। বাংলাদেশে অবস্থিত তার স্মৃতিবিজড়িত কিছু স্থানের কথা তুলে ধরছি। ইচ্ছে হলেই রবীন্দ্রপ্রেমীরা ঘুরে আসতে পারেন এসব স্থানে। অতিশর কাছারি বাড়ি। অতিশর কাছারি বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান। এটি পতিশর গ্রাম, যেটি নাগর নদীর তীরে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অন্যতম প্রধান সদস্য দ্বারকানাথ ঠাকুর এখানকার জমিদারি 1830 সালে কেনেন। এরপর 1890 সালে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য এই অঞ্চলে আসেন। এই কাছারিতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কাব্য, গল্প ও প্রবন্ধ রচনা করেন। এই স্থানটির চারপাশেই রবি ঠাকুরের পরিবারের উদ্যোগে তৈরি বেশ কিছু স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন, দাতব্য হাসপাতাল ও পুরনো একটি কৃষি ব্যাংক। অতিশয় কাছারি বাড়িতে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া ও ঘরে বাইরে উপন্যাস, সেই সঙ্গে বিদায় অভিশাপ কাব্য রচনা করেন। সিরাজগঞ্জের কাছারি বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল এখানে। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে প্রথম শাহজাদপুরের এই কুঠি বাড়িতে আসেন এবং এখানেই রচনা করেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম। দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। তিনি নিজে এখানে জমিদারি করতেন, কিন্তু পরবর্তী সময়ে 1889 সালের দিকে কবিগুরু এখানে জমিদার হয়ে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি। এছাড়া গীতাঞ্জলি কাব্যের কাজ শুরু করেন কবিগুরু এখান থেকেই। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্রও শাহজাদপুরে বসেই লেখা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে এটি একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। এটি কুষ্টিয়া থেকে 15 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত। কুষ্টিয়ার চৌরাহাট থেকে জনপ্রতি 50 টাকা অটোরিকশায় যাওয়া যায় এখানে। বাগান, পুকুর ও কুঠিবাড়ির মূল ভবন সহ এর আয়তন প্রায় 33 বিঘা, আর মূল ভবনটি দাঁড়িয়ে আছে 2.5 বিঘার উপর। ছোট বড় সব মিলিয়ে এতে মোট কক্ষ রয়েছে 18টি। অত্যন্ত মনোরম কায়দায় সাজানো এই কুঠিবাড়িটি। জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 1 দশক অনিয়মিতভাবে এখানে অবস্থান করেছেন। রবীন্দ্রনাথের ব্যবহার্য অনেক জিনিসপত্রই রয়েছে এখানে। দক্ষিণ ডিহিতে মৃণালিনী দেবীর বাড়ি। খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণ ডিহির সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই গ্রামেই জন্মেছিলেন কবি পত্নী মৃণালিনী দেবী। 1883 সালের 9 ডিসেম্বর কবিগুরুর সঙ্গে ভবতারিণীর বিয়ে সম্পন্ন হয় কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। বিয়ের পর কবির সঙ্গে মিলিয়ে ভবতারিণীর নাম রাখা হয় মৃণালিনী। একাধিক ঐতিহাসিক সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ ডিহিতে বিয়ের জন্য কন্যা দেখা উপলক্ষে গিয়েছিলেন বলে বলা হয়েছে। ইন্দিরা দেবী লিখেছেন, পূর্ব প্রথা অনুসারে রবি কাকার কোণে খুঁজতে তার বউ ঠাকুরানীরা মা আর নতুন কাকিমা জ্যোতি কাকা মশাই আর রবি কাকাকে সঙ্গে বেঁধে নিয়ে যশোর যাত্রা করলেন। আমরা 2 ভাই বোনও সে যাত্রায় বাদ পড়িনি। জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করলেও
তার পূর্বপুরুষরা যেহেতু ছিলেন ওই অঞ্চলেরই মানুষ। দক্ষিণডিহি থেকে মাত্র কয়েক কিলোমিটার গেলেই কবির পূর্বপুরুষের জন্মভিটা দেখতে পাওয়া যাবে খুলনা জেলার রূপসার পিঠাভোগ গ্রামে মাসিমপুরের রবীন্দ্র ভাস্কর্য। এখানে নির্মাণ করা হয়েছে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি। 1919 সালে এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারিখটা ছিল 6 নভেম্বর। উদ্দেশ্য ছিল মণিপুরী সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া। এখানে এসেই এই নৃগোষ্ঠীর সংস্কৃতির সবচেয়ে শৈল্পিক প্রকাশ মণিপুরী নৃত্য প্রথম দেখেন কবিগুরু। বলা হয়ে থাকে এরপর থেকেই মণিপুরী নাচ ছড়িয়ে পড়ে বিশ্বময়। সিলেট নগরের ভেতরে সুরমা নদী তীরবর্তী ছোট্ট একটি পাড়া। 1919 সালে অবকাশ যাপনের জন্য অবিভক্ত ভারতের আসাম রাজ্যের তৎকালীন রাজধানী শিলংয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে অবস্থানকালে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে তাকে সিলেট সফরের আমন্ত্রণ জানানো হয়। 5 নভেম্বর সকালে সুরমা নদীর চাঁদনী ঘাটে শঙ্খধ্বনি বাজিয়ে শোভাযাত্রা সহ সিলেটে স্বাগত জানানো হয় কবিকে। সিলেটে 3 দিন অবস্থান করেন তিনি। ভ্রমণকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে মুগ্ধ হয়ে সিলেটকে নিয়ে একটি কবিতাও লিখেন কবিগুরু। সে সময় বাংলা থেকে বিচ্ছিন্ন করে সিলেটকে আসামের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এ নিয়েও আক্ষেপ ফুটে ওঠে রবীন্দ্রনাথের কবিতায়। ট্যুরিজম টিভি বাংলাদেশ, দেশের শোভায় দৃষ্টি জোড়ায়।